কি আসলো ঘোষণাপত্রে? ভাই বিশ্বাস করেন, বাংলা ভাষা যে এত কঠিন আগে বুঝি নাই। আমার ৩-৪ বার শোনা হয়ে গেছে স্যারের বক্তব্য, এখন আমি বুঝা উঠতে পারি নাই। আর ওইখানে যখন মিটিং শেষ হয়েছে, সবাই যখন বিদায় নিতেছে স্যার চলে যাওয়ার পর, মানে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার চলে যাওয়ার পর, বড় বড় রাজনীতির নেতারা যখন বের হচ্ছিল মিডিয়া তাদের সামনে, যাকেই জিজ্ঞেস করে কেউ কিন্তু ঠিকঠাক বলতে পারে না। মানে সবই কিন্তু বাংলা ভাষায় বলছে, কিন্তু মাথায় নিতে পারতেছিল না। অনেক কিছু মাথার উপর দিয়ে চলে গেছে, আর যেটুকু ভিতরে ঢুকছে সেটুকু বলতে পারতেছে না। সবাই বলতেছে আমরা নিজেরা বসবো মিটিং এ, তারপর আমরা আমাদের অভিব্যক্তি প্রকাশ করব, ওনাদের মনের কথা পরে প্রকাশ করবে, এই মুহূর্তে কিছু বলতে পারবে না। প্রায় সবাই একই কথা বলছে যে এই মুহূর্তে কিছু বলার নাই। তার মানে কি জানেন, বুঝে ওইটা বাংলা ভাষা খুব কঠিন, কিন্তু বুঝে উঠতে পারে নাই কেউ, আমিও পারি নাই, বুঝছেন? তবে এইটুকু বুঝছি যে আইনি বৈধতা দেওয়া হয়েছে জুলাই গণ অভ্যুত্থানকে। একটা জিনিস খেয়াল করেছেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের যে ঘোষণা দিয়েছেন গতকালকে, এটা পরে যে প্রতিক্রিয়া হওয়ার কথা ছিল সেই প্রতিক্রিয়া কিন্তু পাওয়া গেল না। শুধুমাত্র বিএনপি দেখলাম যে তারা নির্বাচনের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে। তার আগে যে জুলাই ঘোষণাপত্র, যে আনুষ্ঠানিকতা বা যে বিষয়বস্তু, সেই ঘোষণাপত্রের ঘোষণাকেও স্বাগত জানিয়েছে। কালকে জুলাই ঘোষণাপত্র পাঠ করার পর ডক্টর মোহাম্মদ ইউনূস এটা সম্পর্কে আস্তে আস্তে এটার বিভিন্ন কি বলা হয়েছে বক্তব্যগুলিকে বিশ্লেষণ করা শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো বা সাধারণ জনগণের মধ্যে। যেহেতু শব্দটা আসছে প্রায় 21 থেকে 22 বার বা 28 বার। আমি জানি না যে এই শব্দটা আসলে কেন বারবার তিনি উচ্চারণ করেছেন। আমার কাছে মনে হচ্ছে যেহেতু শব্দটা ছাড়া বাকি লেখাগুলো পড়তে সুবিধাই ছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রদর্শক, নতুন এক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। প্রদর্শক, আপনারা ভিডিওর শুরুতে ভিডিওর বিশেষ কয়েকটা অংশ এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ হতে চলেছে। প্রদর্শক, আপনারা শুনলেন আসলে যে বাংলা ভাষা আসলেই কঠিন। ডক্টর ইউনূস গতকালকে জুলাই ঘোষণাপত্র পাঠ করেছে, কিন্তু ডক্টর ইউনূস কিন্তু বাংলাতেই বলেছে, কিন্তু এই ভাষাটা অনেকেই বোঝেনি। প্রদর্শক, এমন যাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে তারা বলেছে যে আসলে এটা পরে আমরা মিটিং করে তারপর আমরা বলতে পারবো। প্রদর্শক, এটা থেকে বোঝা যাচ্ছে আসলে বাংলা ভাষা অনেক কঠিন। আপনারা এই বিশ্লেষকের মুখ থেকে কথাগুলো শুনলে আপনারা বিষয়টি বুঝতে পারবেন। আরও একটি কথা, যে আসলে গতকাল রাতের নির্বাচনের তারিখ ঘোষণা করছে, সেই নির্বাচন ঘোষণার তারিখ দেওয়ার পর আসলে বিএনপির আসলে তাদের চিন্তা চেতনা কি। প্রদর্শক, এই বিষয় নিয়ে এক বিশ্লেষক আলোচনা করেছে, আপনারা শুনবেন। প্রদর্শক, আপনারা বুঝতে পারছেন যে আসলে ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রদর্শক, চলুন আর কথা না আবার একটি লাইক দিয়ে আমরা সকল বিশ্লেষকের আলোচনাগুলো দেখে আসি। চলুন। কি আসলো ঘোষণাপত্রে? ভাই বিশ্বাস করেন, বাংলা ভাষা যে এত কঠিন আগে বুঝি নাই। আমার ৩-৪ বার শোনা হয়ে গেছে স্যারের বক্তব্য, এখন আমি বুঝা উঠতে পারি নাই। আর ওইখানে যখন মিটিং শেষ হয়েছে, সবাই যখন বিদায় নিতেছে স্যার চলে যাওয়ার পর, মানে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার চলে যাওয়ার পর, বড় বড় রাজনীতির নেতারা যখন বের হচ্ছিল মিডিয়া তাদের সামনে, যাকেই জিজ্ঞেস করে কেউ কিন্তু ঠিকঠাক বলতে পারে না। মানে সবই কিন্তু বাংলা ভাষায় বলছে, কিন্তু মাথায় নিতে পারতেছিল না। অনেক কিছু মাথার উপর দিয়ে চলে গেছে, আর যেটুকু ভিতরে ঢুকছে সেটুকু বলতে পারতেছে না। সবাই বলতেছে আমরা নিজেরা বসবো মিটিং এ, তারপর আমরা আমাদের অভিব্যক্তি প্রকাশ করব, ওনাদের মনের কথা পরে প্রকাশ করবে, এই মুহূর্তে কিছু বলতে পারবে না। প্রায় সবাই একই কথা বলছে যে এই মুহূর্তে কিছু বলার নাই। তার মানে কি জানেন, বুঝে ওইটা বাংলা ভাষা খুব কঠিন, কিন্তু বুঝে উঠতে পারে নাই কেউ, আমিও পারি নাই, বুঝছেন? তবে এইটুকু বুঝছি যে আইনি বৈধতা দেওয়া হয়েছে জুলাই গণ অভ্যুত্থানকে। একেবারে সরাসরি বৈধতা দিছে এমনও না, আবার একেবারে দেয় নাই এমনও না। কিছু কাজ রেখে দিছে, আগামী সরকার যে আসবে নির্বাচন করে তারা সারবে সেই কাজটা, তাদের হাতে দিয়ে দিছে। কিন্তু এটা কি মেনে নিবে? না, মেনে নিবে না, এটা নিয়ে বিতর্ক হবে। এই সরকারের হাতেই সবকিছুর দায়িত্ব। এখানে কিন্তু দেখেন জুলাই যারা শহীদ হয়েছে তাদেরকেও স্বীকৃতি দিছে এবং আইনি বৈধতা পাবে, তাদেরকে আইন সবসময় সুরক্ষা দিবে, শুধু দিবে, আশ্বাস দিছে। আর গত 16 বছর না, 16 বছর না, একেবারে 71 থেকে শুরু করছে। 71 সাল থেকে নিয়ে কিভাবে এই দেশটা এই পর্যন্ত আসছে, মাঝখানে কি কি ঘটছে, ওই যে 75 সালে কি ঘটছে, সিপাহী বিদ্রোহ কেন হয়েছিল এবং এরশাদের সময় কেন জন অভ্যুত্থান হয়েছিল, অনেক কিছু তুইলা ধইরা সোজা কথা গত 16 বছরে আওয়ামী লীগ কি কি অপকর্ম করছে এটারই বর্ণনা ছিল। ধইরা নিতে পারেন আওয়ামী লীগের কবর খোদা হয়েছে, এটাতে কবর দেওয়া হবে, মাটি দেওয়া হবে, এইটাই কিন্তু মূল কথা। আজকের বক্তব্যে যা যা শুনছেন গত 1 বছর কিন্তু আমরা এগুলো শুনে আসতেছি। হ্যাঁ, একেবারে যে নতুন কোনো কথা শুনছি তা না, কিন্তু কিছু বাংলা ছিল ভাই একটু কঠিন, এগুলো আবার খুব সুস্থ মস্তিষ্কে রাইতে শুয়ে শুয়ে চিন্তা করতে হবে যে এই কথার মধ্যে কোনো অর্থ ঢুকায়া আছে কিনা। ভাই বিশ্বাস করেন, কেউ তো বুঝতে পারতেছে না। আসলে হয়েছে কি জানেন, ওই যে লিখিত বক্তব্য এরকমই হয়।
কিন্তু স্যার যদি কাগজপত্র না নিয়ে নিজে নিজে দাঁড়ায়া প্রকাশ করতো মনের ভাব, আসলে সেটা তো হয় না। কারণ এখানে জুলাই ঘোষণাপত্র তো, আর এই ঘোষণাপত্রের পুরো ভিতরটা কি? আওয়ামী লীগের অপকর্ম, এবং এই অপকর্মর কারণে একটা জুলাই গণ অভ্যুত্থান হয়েছে। যারা জুলাই গণ অভ্যুত্থান করছে তারা আইনি বৈধতা পাবে, তাদের পাশে আইন থাকবে এবং তাদেরকে সংবিধানে জায়গা করে দেওয়া হবে। কিন্তু পুরাপুরি জায়গাটা পাবে আগামী যে সরকার আসবে নির্বাচন কইরা, তারা পুরাপুরি জায়গাটা কইরা দিবে, এইটুক। এখন সব দল কি এটা মাইনা নিবে? মনে হয় না মাইনা নিবে, না মাইনা নিবে না। কারণ আগেই তো বলে ফেলাইছে জামাতে ইসলাম যে আইনি বৈধতা লাগবে, সংস্কার লাগবে, তারপরে নির্বাচন। এবং ওনাদের সঙ্গে এনসিপিও তো একই কথা বলছে, চরমনের পীর সাহেবও একই কথা বলছে। এখন দেখি না কি হয় সামনে, কারণ এই ঘোষণাপত্রের মধ্যে তো সবাই দস্তখত লাগবে। এখন সবাই দস্তখত যদি করে ওকে, আর যদি না করে তার মানে ভেজাল রয়ে গেল। দেখেন আজকের এই জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণার দিন 5ই আগস্ট, বিশেষ একটি দিন, বিশেষ 4 জন মানুষ গায়েব। চিন্তা করতে পারেন, ওরা কক্সবাজার চলে গেছে বেড়াইতে। হ্যাঁ, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস, নাসির উদ্দিন পাটোয়ারি, তাসনিম জারা। তাসনিম জারা তো এখানে খুবই দরকার, কারণ ও তো মারাত্মক ইংলিশ বলে তো ভাই, একেবারে বিদেশিদের মতো। পিটার হাসের সাথে বৈঠক তাদের কক্সবাজারে। চিন্তা করেন এমন একদিনে 5ই আগস্ট, তার মানে কি খুব গুরুত্বপূর্ণ মিটিং, কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ। ওই মিটিং করে 3:30টার বিমানে আবার ঢাকা আসার কথা, আসতে পারছে কিনা জানি না, আসুক না আসুক। এই মিটিংটা ভাই কে অ্যারেঞ্জ করে দিল তাদের সঙ্গে? এই মিটিংটা কে অ্যারেঞ্জ করে দিল? এর ঘটক কে? হ্যাঁ, এই গোপন বৈঠকের একজন তো ঘটক আছে যে ঘটকালি করছে। পিটার ডি হাস কার মাধ্যমে এই 4 জনকে কক্সবাজার নামাইলো? নিশ্চয়ই এই 4 জনকে তো কেউ বলছে যে জুলাই গণ অভ্যুত্থানের এই ঘোষণাপত্রের অনুষ্ঠানে থাকার চেয়ে কক্সবাজার যাওয়া খুবই জরুরি, মিস করা যাবে না, তাড়াতাড়ি যাও, এরকম একটা আদেশ বা উপদেশ কেউ তো করছে। সেই ঘটককে এই গোপন বৈঠকের, তার হাতেই কিন্তু নাটাই সুতা, এটা মনে রাখেন। কক্সবাজারের এই মিটিংটা ভাই অনেক ভোগাবে, অনেককে চিন্তায় ফেলে দিবে। আমাদের সুশীল সমাজ তো চিন্তায় পড়ে যাবে, কারণ এরা তো পোলাপান, চিলড্রেন পার্টি। এদের সঙ্গে কিভাবে পিটার ডি হাস বসলো? ওর তো বসার কথা বড় বড় রাজনীতিবিদদের সঙ্গে, পোলাপানের সঙ্গে কে? ভাই ব্রাদার, পিটার হাসকে কিন্তু সহজভাবে নিয়েন না। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার আমাদের দেশের রাজনীতিতে। আওয়ামী লীগ আমলে ওনার চলাফেরার কথা আপনাদের মনে আছে? হ্যাঁ, উনি অনেকের বাসায় চলে যেতেন, এবং এটা নিয়ে কিন্তু রাস্তায় মিছিলও হয়েছে। আওয়ামী লীগের ছেলেপেলেরা মিছিলও বাইর করছিল তার বিরুদ্ধে, যে সে কেন নাক গলায় আমাদের রাজনীতিতে। সেই লোক কিন্তু পিটার হাস। এখন কক্সবাজারে নিয়ে কি আলাপ হইতে পারে ভাই, একটু চিন্তা করেন তো। হ্যাঁ, সত্যি চিন্তার ব্যাপার। তবে আমার মোটা মাথায় যেটুক মনে হয় সেটুক আপনাদের সঙ্গে শেয়ার করি। পিটার হাস আওয়ামী লীগকে কেন পছন্দ করতো না? কারণ আওয়ামী লীগ উগ্রবাদী, জুলুম করতো মানুষের উপরে, আয়না ঘর বানাইছে, বিভিন্ন রকম অপকর্ম করছে, অযথা মানুষকে ভোগাইছে, জয় বাংলা স্লোগান না দিলে তারও জেলে ঢুকাই দিছে। এই যে অমানবিক কাজগুলা করছে, পিটার হাস নিশ্চয়ই মাইনা নেয় নাই, তাই না? এই দুর্নীতি বা সরকারকে কেন সে মাইনা নিবে? যার জন্য তার বিরুদ্ধে দাঁড়াইছিল এই পিটার হাস। কিন্তু 5ই আগস্ট থেকে আমাদের দেশ তো স্বাধীন, এখন তার আওয়ামী লীগ নাই। এখন তো তার বসার কথা বড় বড় দলের সাথে, তারা পোলাপানের সাথে কেন বসলো? কারণ কি? তার মানে তার দৃষ্টিতে এই পোলাপানরাই সলিড, বড় দলকে সে নিশ্চয়ই ভরসা করতে পারতেছে না। আর তার উদ্দেশ্যটা কি? আর পিটার হাসের নিজের এত আগ্রহ কেন? এটা কি তার ব্যক্তিগত কোনো আগ্রহের ব্যাপার? না, একদমই না। উনি তো আমেরিকার হয়ে কাজটা করতেছে, আমেরিকা যা চাচ্ছে উনি সেটাই করতেছে। আওয়ামী লীগকে আমেরিকা পছন্দ যে করতো না, এটা তো আমরা এতদিনে বুঝা ফেলাইছি। পছন্দ না করার কারণ ওই যে একটু আগে বললাম, যে তারা অপকর্ম করতো। তার মানে কি? যারা অপকর্ম করবে, দুর্নীতি করবে, চাঁদাবাজি করবে, সংখ্যালঘুদের উপরে জুলুম করবে, অরাজকতার সৃষ্টি করবে, তাদের সঙ্গে তারা না, তাই না? এটাই তো বোঝায়। যার জন্য অন্য কোনো দলের সঙ্গে না বৈশা দেখছে যে ভাই এই পোলাপানের দলটা এখনো ভালো আছে, সবাইচ্ছে তো ভালো, তাই না? এরা জুলাই গণ অভ্যুত্থানের সাথে জড়িত ছিল, ওদের সঙ্গে একটু বসি, ওদের মগজের মধ্যে কিছু ঢুকাইয়া দেই। এইটাই তো হইতে পারে। আমার যেটুক মনে হয় পজিটিভ ভাই। হ্যাঁ, ভালোর জন্য বসছে, কোনো ষড়যন্ত্র করতে বসছে এমন কিছু না। অনেকে বলতেছে ওদেরকে কক্সবাজারে নিয়ে দেখাইবো ম্যাপ ট্যাপ, যে আমাদের এই যে এইটুক দরকার, মানে কক্সবাজারের ওই টাকাটা আমাদের লাগবে, ওদিকে সেন্ট মার্টিন লাগবে, তোমরা এটা নিয়ে কোনো কথা বলবা না, তোমাদের টাকা পয়সা ডলার যা লাগে আমরা দিয়ে দেবো না, এরকম কিছু না ভাই। আর এরকম কিছু মাইনা নিবার মতো লোক ওই 4 জনের মধ্যে একজনও না। ওই 4 জন কিন্তু একেবারে বাছা বাছা। এর মধ্যে তাসনিম যারা এখন ইম্পর্টেন্ট, হ্যাঁ, ভাষার জন্য ইংরেজিতে তো ভাই 1 নাম্বার, বিদেশে লেখাপড়া করছে। আর পিটার হাসের সঙ্গে যা কথাবার্তা বলবে কেউ যদি বুঝাতে না পারে, তাসনিম যারা বুঝাই দিবে। আগে থেকেই তাসনিম যারার সাথে হয়তো যোগাযোগ করছে, কিন্তু মূল ঘটককে কে যোগাযোগ করাই দিল? কে বললো তাড়াতাড়ি ওদের সঙ্গে পয়সা যাও? কে বললো তাড়াতাড়ি পিটার ডি হাসের সঙ্গে পয়সা যাও? ওই লোকটাই মেইন, তার হাতেই নাটাই সুতা। এটা বুঝতে হবে। আগামীকাল থেকে যে রাজনীতি শুরু হবে সেটা কি জানেন?
এই যে বক্তব্যটা দিল বাংলা ভাষায়, এইটা নিয়ে কিন্তু আবার নতুন করে প্যারা দেওয়া আরম্ভ হবে, নতুন কতগুলো দাবি উঠবে, নতুন আন্দোলন শুরু হবে। কেউ মানবে কেউ মানবে না। এখানে দস্তখতের ব্যাপার তো দেখা গেল কিছু দল দস্তখত করলো না, না ভাই আমরা মানতেছি না, আমরা যেটা বলছি সেটাই হইতে হবে। এখন দেখা যাক সরকার কি করে। এদিকে কিন্তু আবার মাথায় রাখতে হবে, ওই যে মাহফুজ আলম উনি একটা ওই স্ট্যাটাস দিয়া আবার ওইটাকে চেঞ্জ করছে, নতুন ভাবে আবার স্ট্যাটাস দিছে, কিন্তু মূল কথা ছিল কি 111। ওইটা কি জানেন? ওইটা একটা ধমকি, হুমকি, হুঁশিয়ারি বার্তা কিন্তু। হ্যাঁ, ওইটা সবাই মাথায় রাখেন। দেওয়ালে পিঠ থেকে গেলে কি আর করবে, বুঝছেন না? কিছু তো করার নাই। দেশের ভালোর জন্য যেটা ভালো সেটাই তো করতে হবে। কারো বাপের দেশ না তো, এই দেশটা হলো জনগণের। হ্যাঁ, জনগণের দেশ, তাই না ভাই? আমরা জনগণ কি সিদ্ধান্ত নিব না নিব কেউ কি জানে? জানে না। আমরা সব দেখতেছি। কিছুটা হলেও তো এখন বুঝি আমরা একটি ভোটের মালিক। আমি একটি ভোটের মালিক, আপনি একটি ভোটের মালিক। আপনি যখনই এই ভোটটা কাউকে দিয়ে 500 টাকা 1000 টাকা নিবেন বা একটা সিঙ্গারা খাবেন, তখনই আপনি হয়ে যাবেন ওই লোকটার গোলাম। আর আপনি যদি বলেন যে না ভাই তোর সিঙ্গারা লাগবে না, হালুয়া লাগবে না, রুটি লাগবে না, কিচ্ছু লাগবে না, আমার স্বাধীনতা, আমি কাকে ভোট দিব? তো একটা জিনিস খেয়াল করেছেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের যে ঘোষণা দিয়েছেন গতকালকে, এটা পরে যে প্রতিক্রিয়া হওয়ার কথা ছিল সেই প্রতিক্রিয়া কিন্তু পাওয়া গেল না। শুধুমাত্র বিএনপি দেখলাম যে তারা নির্বাচনের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে। তার আগে যে জুলাই ঘোষণাপত্র যেই আনুষ্ঠানিকতা বা যে বিষয়বস্তু, সেই ঘোষণাপত্রের ঘোষণাকেও স্বাগত জানিয়েছে। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস গতকালকে দুটি ঘোষণা দেন, একটি হচ্ছে জুলাই ঘোষণাপত্র, আরেকটি হচ্ছে নির্বাচন। দুটাকেই স্বাগত জানিয়েছে। এখন প্রশ্ন হলো যে বাংলাদেশে তো বিএনপি একমাত্র দল না, আরো দল আছে। অন্য দলগুলোর প্রতিক্রিয়া কি? খেয়াল করেন, জামাতে ইসলামী কিন্তু জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে বলছে যে তারা বেশ হতাশ, কারণ এটি কবে থেকে বাস্তবায়ন হবে সেটা বলা হয়নি। এনসিপি বলছে যে আমাদের অনেক কিছু ইনপুট সেখানে দেওয়া আছে, কিন্তু সবগুলো বাস্তবায়িত হয়েছে সেটা বলা যাবে না। অর্থাৎ তাদের একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে তারা একটা সীমিত প্রতিক্রিয়া দিয়েছে। যেমন প্রতিক্রিয়া দিয়েছে বিএনপি, তার মতন করে তাল মিলায় কিন্তু ইসলামী আন্দোলন, এনসিপি, জামাত ইসলামী দেয়নি। জামাত ইসলামী পরিষ্কার ভাবে নির্বাচন নিয়ে তারা এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেয়নি। শুধু জুলাই ঘোষণার ব্যাপারে বলছেন যে এটা কবে থেকে বাস্তবায়ন হবে এটা দেওয়া হয়নি, ফলে আমরা হতাশ। এছাড়া শহীদদের জাতীয় বীর ঘোষণা করা বা অন্যান্য বিষয়গুলো কেন, চতুর্থ তফসিল কেন মূল সংবিধানে যুক্ত হবে না, এবং এটা কেন পরবর্তী নির্বাচিত সরকার এটা বাস্তবায়ন করবে, এইটার উপরে ছেড়ে দেওয়া হলো, এই বিষয়গুলো কিন্তু তারা উত্থাপন করেছে। এবং তারা বলেছে তারা আনুষ্ঠানিকভাবে বসে ভালোভাবে এটার বিশ্লেষণ করে প্রতিক্রিয়া জানাবে। তার মানে বোঝা যাচ্ছে যে বিশেষ করে সর্বশেষ যে ঘোষণা দিয়েছে, আরো স্পষ্ট করে আগেই বলেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস যে ফেব্রুয়ারির মধ্যভাগে বা প্রথম ভাগে নির্বাচন হবে, যেটা যৌথ ঘোষণা হয়েছিল লন্ডনে তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের পর ডক্টর খলিলের উপস্থিতিতে, এবং পাশে ছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তখন কিন্তু বলা হয়েছিল এবং সেটাকে আরো স্পষ্ট করলেন। তার মানে এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের অবস্থান আর বিএনপির অবস্থান কিন্তু বিচ্ছিন্ন না। একটা আগে যেমন দূরত্ব ছিল, এখন কিন্তু সেই দূরত্ব নেই, কিন্তু দূরত্বটা তৈরি হচ্ছে আস্তে আস্তে জামাত ইসলামীর সাথে, এনসিপির সাথে। হয়তো আমার যেটা ধারণা, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রত্যাশা ছিল যে পিআর পদ্ধতির কথা বলবে স্থানীয় সরকার নির্বাচন এবং সংস্কার, মৌলিক সংস্কার আরো বেশি করে হবার পর নির্বাচন, এমন হয়তো প্রত্যাশা ছিল, সেই তাতে তারা হতাশ হয়েছে। এখন আমার যেটা ধারণা যে এনসিপি বা জামাত ইসলাম অথবা ইসলামী আন্দোলন, তারা হয়তো যৌথভাবে বলতে পারে যে জুলাই ঘোষণাপত্র যেটি বলা হয়েছে, যেটি ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন মানিক মিয়া অভিনীত, সেটা বাস্তবায়ন নির্বাচনের আগে হইতে হবে। কারণ নির্বাচিত সরকার যে সেটা বাস্তবায়ন করবে তার কোনো নিশ্চয়তা নেই, এমন অবিশ্বাস সন্দেহ কিন্তু আছে। এখন তারা এই ঘোষণা দিয়ে একটা আন্দোলন গড়ে তুলতে পারে, বলতে পারে যে গণভোট চাই এই জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের জন্য, এবং এটা ছাড়া আমরা নির্বাচনে যাব না। ফলে নির্বাচনে অংশগ্রহণটাকে এখন কিন্তু সংকটের দিকে ফেলে দিতে পারে এই রাজনৈতিক দলগুলো। তখন বিএনপি কিন্তু একটা সংকটে পড়বে। শুধু বিএনপি বলবো না, দেশের এই যে নতুন রাজনৈতিক পট পরিবর্তনের পর সরকার একটা বিব্রতকর অবস্থার মধ্যে পড়তে পারে, বেকায়দায় পড়তে পারে, অথবা দেশ একটা সংকটের মধ্যে পড়তে পারে, যে তাহলে বিএনপির বাইরে এই মেজর তিনটি দল তারা অংশ নেবে না, তাদের সাথে আরো হয়তো ছোটখাটো দল অংশ নেবে না। অর্থাৎ সেই আগে শেখ হাসিনার সময় যেমনটা হতো যে আওয়ামী লীগ, ওই সাথে ক্ষুদ্র জাতীয় পার্টি, তার বাইরে আর কোনো দল নাই, এইভাবে নির্বাচন হয়েছে। তাহলে আবারও কি সেই একতরফা নির্বাচন বা সবার অংশগ্রহণ ছাড়া নির্বাচন হবে? এমনিতেই আওয়ামী লীগের এই নির্বাচনে অংশগ্রহণের সম্ভাবনা। গতকালকে জুলাই ঘোষণাপত্র পাঠ করার পর ডক্টর মোহাম্মদ ইউনূস এটা সম্পর্কে আস্তে আস্তে এটার বিভিন্ন কি বলা হয় যে বক্তব্যগুলিকে বিশ্লেষণ করা শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো বা সাধারণ জনগণের মধ্যে। যেহেতু
মানে এই যেহেতু শব্দটা আসছে প্রায় 21 থেকে 22 বার বা 28 বার, আমি জানি না যে এই শব্দটা আসলে কেন বারবার তিনি উচ্চারণ করেছেন। আমার কাছে মনে হচ্ছে যেহেতু শব্দটা ছাড়া বাকি লেখাগুলো পড়তে সুবিধাই ছিল। এখন এই টোটাল জুলাই ঘোষণাপত্রে আসলে কে কি পেল, জুলাই যোদ্ধারা কি পাইল, তারপর হচ্ছে এনসিপি কি পাইল, জামাত কি পাইল, বিএনপি কি পাইল বা জনগণ কি পাইল। তো টোটাল এই জিনিসটার মধ্যে সবচেয়ে বেশি পজিটিভ অবস্থান বা দুইটা গোল্ডেন টিকিট আমার কাছে মনে হয়েছে, শব্দগত ভাবে গোল্ডেন টিকিটই বলা উচিত, যেটা বিএনপি পেয়েছে। জুলাই ঘোষণাপত্রের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট ছিল যেখানে ডক্টর ইউনূস বলছিলেন যে এই যে সংস্কার বা জুলাই ঘোষণাপত্রের আরো যে আইনি ভিত্তি বা আরো বিভিন্ন বিষয়গুলো আছে সেগুলো আগামী যে নির্বাচিত সংসদ সেখানে এটা ফাইনালাইজ করা হবে। এখন এই জিনিসটাতে যেটা হবে, এনসিপির সবচেয়ে বড় বাধা ছিল যে না, তাদের ভয় আগামীতে কোনো নির্বাচিত সরকার গেলে, কোনো নির্বাচিত সরকার বলতে কারা যাবে জানে, বিএনপি যাবে। বিএনপির নাম উচ্চারণ না করলেও এনসিপি এই ঘোষণাপত্র আপনার প্রকাশ করার আগে বারবার বলতেছিল যে এই সরকারকেই এটা আইনি ভিত্তি করে দিতে হবে। জামাতও কিন্তু এটাই চাইছিল, বাট জামাত অলরেডি হতাশা প্রকাশ করেছে যে এটা নিয়ে মানে তেমন কোনো কিছু বলার নাই। বিএনপি সাধুবাদ জানিয়েছে দুই কারণে। এর পরপর একটা তো গেল একটা, এরপর নির্বাচনের ইস্যুতেও ডক্টর মোহাম্মদ ইউনূস যে বক্তব্য দিলেন সেই বক্তব্যকে আপনার বিএনপি স্বাগত জানালো। কেন? কারণ এই বলটাও তাদের কোর্টে চলে আসছে। মানে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে একটা সন্দেহ ছিল, হয় নাকি আবার পিছাই যায়, ডক্টর ইউনূস কি তার কথায় থাকবেন কিনা। বাট কালকে তিনি এটাকে এখানে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিয়ে ফেলেছেন। সো এখান থেকে তারা লড়ার সুযোগ নাই। তিনি বলছেন যে সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে অর্থাৎ 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে। তো প্রশ্ন হচ্ছে যে নির্বাচন নিয়ে তো জামাত সহ এনসিপির অনেক সন্দেহ আছে যে এই নির্বাচন পুঙ্খানুপুঙ্খভাবে সঠিকভাবে হয় নাকি এখানে বিএনপি তার পেশি শক্তি ব্যবহার করবে, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে কিনা, অথবা আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে পুলিশের বর্তমান যে অবস্থা, অথবা সেনাবাহিনী মাঠে ডিপ্লয়েড থাকলেও সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটছে। তো নির্বাচন শুরু হইলে স্বাভাবিকভাবে বিএনপি গৈর দিবে, গৈর মানে হচ্ছে একটা লারা দিবে, আবার অন্যান্য সংগঠনগুলো লারা দিবে। এখন এই লারালারির খেলায় বিএনপির সাথে লারা দিয়া জামাত অথবা এনসিপির কথা তো আসলে এখানে বইলেই লাভ নাই, টিকবে কিনা, প্রার্থী বা পোলিং এজেন্টগুলো কেন্দ্রে ঢুকতে পারবে কিনা, এরকম নানান যখন প্রশ্ন সন্দেহ, তখন ডক্টর ইউনূস বলছেন যে না, আপনারা ভুল। কি ভুল? নির্বাচনের দিনকে ঈদের উৎসবের মতন করতে চাই। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। তার মানে এমন একটা নির্বাচন দিতে চান, তিনি বারবার বলছিলেন যে সারা পৃথিবী তাকিয়ে দেখবে। প্রদর্শক, আপনারা একে একে সকল বিশ্লেষকের আলোচনা শুনলেন। অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল। প্রদর্শক, যে আসলে বিএনপির চিন্তা চেতনাকে নির্বাচন ঘোষণা করার পর সেটাও কিন্তু আপনারা শুনতে পারলেন। এবার আপনাদের কি মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আরও এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।